দেখো তোমাদের সিলেবাসের মধ্যে একটি টপিক বাকি আছে বেসিক ইলেকট্রনিক্স এর মধ্যে, তার নাম হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টর। তো এর আগে আমরা যে চ্যাপ্টার ছিল ট্রানজিস্টর, সেখানে আমরা দেখেছি ট্রানজিস্টরের বেসিক ওয়ার্কিং, তার কনস্ট্রাকশন, এগুলো আমরা ডিসকাস করেছি ট্রানজিস্টর চ্যাপ্টারের মধ্যে। তো এখানে আমরা একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস, স্পেশাল টাইপ অফ ইলেকট্রনিক ডিভাইস, তো সেটার নাম হচ্ছে কি ইউনি জাংশন ট্রানজিস্টর, সেটা সম্পর্কে ডিসকাস করব। তো ফার্স্টে আমরা দেখব যে ইউনি জাংশন ট্রানজিস্টরটা অ্যাকচুয়ালি কি ডিভাইস। অ্যাকচুয়ালি ইউনি জাংশন ট্রানজিস্টর এটা হচ্ছে একটা, সংক্ষেপে বলা হয় কি ইউজেটি, ইউনি জাংশন ট্রানজিস্টর, এটাকে সংক্ষেপে বলা হয় ইউজেটি। এটা হচ্ছে একটা 3 টার্মিনাল সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস, মানে এমন একটা ডিভাইস যাতে 3টে টার্মিনাল আছে। ঠিক আছে, সুইচিং পারপাসে আমরা এই ডিভাইসটিকে ইউজ করি এবং এই ডিভাইসের মধ্যে আমার 3টে টার্মিনাল আছে। নর্মাল আমাদের যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর তাতেও 3টে টার্মিনাল থাকে, আমাদের যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর তাতেও হচ্ছে 3টে টার্মিনাল থাকে। ঠিক আছে, এবং আমাদের যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরে কটা টার্মিনাল থাকে? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরেও 3টে টার্মিনাল থাকে। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের যে 3টে টার্মিনাল সেগুলোর নাম কি কি হয়? বাইপোলার জাংশন ট্রানজিস্টরের 3টি টার্মিনালের নাম হচ্ছে বেস, এমিটার এবং কালেক্টর। আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর তাতে হচ্ছে ড্রেন, গেট এবং সোর্স। এরকম 3টে টার্মিনাল আমাদের থাকছে কোথায় না বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সরি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে। এবং বাইপোলার জাংশন ট্রানজিস্টরও সিমিলার 3টে টার্মিনাল আছে। তো যেহেতু এটাও একটা ট্রানজিস্টর, তো এই ট্রানজিস্টরের মধ্যেও 3টে টার্মিনাল থাকবে। ঠিক আছে, 3টে টার্মিনাল আছে বলে একে আমরা ট্রানজিস্টর বলছি। তো 3টে টার্মিনাল যুক্ত একটা ডিভাইস যাতে আমার একখানা জাংশন আছে। জাংশন কাকে বলে? জাংশন হচ্ছে যেখানে আমাদের সেমিকন্ডাক্টরের দুটো লেয়ার এক জায়গায় হয়, তাকে আমরা বলি জাংশন। যেমন হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের দু রকম টাইপ জানি, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। ঠিক আছে, যেরকম হচ্ছে পি আর এন, এই দুটো মিলে একটা, যেখানে কমন যে পয়েন্টটা হচ্ছে, কানেক্টিং যে পয়েন্টটা হচ্ছে, ওটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পিএন জাংশন। ঠিক আছে, এটাকে আমরা বলি পিএন জাংশন। তো সিমিলার এই ইউনি জাংশন ট্রানজিস্টরের মধ্যেও কি থাকে না, ইউনি জাংশন ট্রানজিস্টরের মধ্যে আমাদের জাংশন এরকম থাকে কটা? একটা মাত্র জাংশন থাকে। ঠিক আছে, ইউনি জাংশন ট্রানজিস্টরের মধ্যে আমাদের একটা মাত্র জাংশন থাকে। ঠিক আছে, ইউনি জাংশন ট্রানজিস্টরের মধ্যে আমাদের কটা জাংশন থাকছে না, আমাদের জাংশন থাকছে একটা। তার জন্য ইউনি, ইউনিক কথাটার মানেই হচ্ছে একটা। এবং এটাতেও 3টে টার্মিনাল থাকে, যেরকম ট্রানজিস্টরের ক্ষেত্রে 3টে টার্মিনাল থাকে, এই ট্রানজিস্টরেও কিন্তু 3টি টার্মিনাল থাকে। ঠিক আছে, এবার এই ডিভাইসের বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, যে দ্য ডিভাইস হ্যাজ এ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স দ্যাট when it is triggered the emitter current increases regeneratively until it is limited by the emitter power supply. ঠিক আছে, আমাদের যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের সঙ্গে আমি কম্প্যারিজন করে এটাকে পড়ানোর চেষ্টা করছি। বাইপোলার জাংশন ট্রানজিস্টরে আমাদের কটা টার্মিনাল থাকে? 3টে টার্মিনাল থাকে। বাইপোলার জাংশন ট্রানজিস্টরে আমাদের এনপিএন ধরো, তো 3টে টার্মিনাল, এরকম 3টে টার্মিনাল আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মধ্যে থাকে। আমার এই লেয়ারটাকে একটু ছোট দেখানো উচিত, মাঝের যেটা থাকে বেস। তো আমি ওটাকে সাপোজ এখানে ফর এক্সাম্পল সেম দেখিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি একটু ছোট সাইজের হয়। এটা ধরো এমিটার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ছবি। ঠিক আছে, এটা ইউনি জাংশন ট্রানজিস্টরের ছবি কিন্তু নয়, এটা হচ্ছে আমাদের কিসের ছবি না, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ছবি। ঠিক আছে, এবার এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মধ্যে আমাদের কি হয় না, এমিটার এইখান থেকে যে চার্জ ক্যারিয়ার থাকে, এমিটার থেকে চার্জ ক্যারিয়ার গুলো এমিটেড হয়, নির্গত হয়। সেই এমিটার থেকে নির্গত হওয়া যে চার্জ ক্যারিয়ার, সেগুলো কি করে, সেগুলো হচ্ছে আমার এই বেস রিজিয়নের মধ্যে যায়
বেস রিজিয়নের মধ্যে মেজরিটি চার্জ ক্যারিয়ার যদি এটা পি টাইপ হয়, এখানে হোল বেশি থাকে, ঠিক আছে। তখন কি হয় না, যখন এই এমিটার থেকে চার্জ ক্যারিয়ার গুলো যেগুলো আছে, মানে এখানে এমিটারের মধ্যে কি আছে, এমিটারের মধ্যে চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস, কারণ এটা এন টাইপ। এটা কি করে না, এদিক থেকে ওদিকে যাবে এবং এই বেসকে অতিক্রম করে কোথায় পৌঁছে যাবে, কালেক্টরে পৌঁছে যাবে, মানে কালেক্টরে আমার ফ্রি ইলেকট্রনস গুলো চলে আসবে এবং সামান্য সংখ্যক কিছু ফ্রি ইলেকট্রন কি করবে না, এখানে যে আমার হোলস গুলো আছে তাদের সঙ্গে কিছুটা রিকম্বাইন করবে এবং তার জন্য একটা কারেন্ট তৈরি হয়, সেটাকে বলা হয় বেস কারেন্ট। এবং এমিটারের যে পরিমাণ চার্জ ক্যারিয়ার কালেক্টরে এসে পৌঁছায়, তারা সকলে মিলে একটা কারেন্ট তৈরি করে, সেটার নাম হচ্ছে কালেক্টর কারেন্ট। এটা হচ্ছে আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে হয়, বিজেটির ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে, ঠিক আছে। তো সেখানে এমিটার থেকে যে চার্জ ক্যারিয়ার গুলো যায়, সেই চার্জ ক্যারিয়ার গুলোকে কন্ট্রোল কে করে না, বেস, এই যে আমাদের টার্মিনাল আছে বেস টার্মিনাল, এখানে আমরা যে বায়াসিংটা অ্যাপ্লাই করছি, তো সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই বেস কারেন্টটাকে কন্ট্রোল করে কি করতে পারি না, আমাদের যে কতটা পরিমাণ এমিটার থেকে নির্গত চার্জ আলটিমেটলি কালেক্টরে পৌঁছাবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তার জন্য বাইপোলার জাংশন ট্রানজিস্টর এটাকে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে, কারণ এখানে আমরা কন্ট্রোল কাকে করি, বেস কারেন্টকে কন্ট্রোল করি। তো অনুরূপভাবে আমাদের যে ইউনি জাংশন ট্রানজিস্টর, এটাও তো একটা ধরনের ট্রানজিস্টর এবং এটাও একটা সুইচিং পারপাসে ইউজ হওয়া একটা ডিভাইস। তো এখানেও এমিটার থেকে চার্জ ক্যারিয়ার এমিটেড হয়, ইউনি জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটার থেকে চার্জ ক্যারিয়ার নির্গত হয় এবং সেই যে চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্ট এখানে তৈরি হয়, সেই কারেন্টটা কি হয় না, যত আমরা এমিটারের মধ্যে ভোল্টেজটাকে বাড়িয়ে যাব, এখানেও তত কারেন্টটা বেড়ে যাবে, রিজেনারেটিভলি কারেন্টের অ্যামাউন্টটা বাড়তেই থাকবে, ঠিক আছে। এবং আলটিমেটলি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি একমাত্র এমিটারের মধ্যে পাওয়ার সাপ্লাইটাকে কন্ট্রোল করি, ঠিক আছে, তার মাধ্যমে আমরা একে লিমিট করতে পারি বা কন্ট্রোল করতে পারি। মানে একবার এটাকে অন করলে কারেন্ট কিন্তু বাড়তেই থাকবে, ইউনি জাংশন ট্রানজিস্টরে এটা হলো একটা স্পেশাল ফিচার। এরকম কিন্তু আমাদের নর্মাল বিজেটির ক্ষেত্রে বা এফইটির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। নর্মাল যেটা আমাদের বিজেটি, তার ক্ষেত্রে আমরা যখনই ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আমরা যখনই এখানে বায়াসিং ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এখান থেকে চার্জ ক্যারিয়ার নির্গত হয়ে কালেক্টরে যাওয়া স্টার্ট করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু সেখানে এরকম কোনো পার্টিকুলার ভোল্টেজ লেভেল নেই যে তার উপরে গেলেই কারেন্টটা খুব দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে, এরকম কিছু ঘটনা কিন্তু আমাদের বিজেটির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এই স্পেশাল ফিচারটা আমরা একমাত্র ইউনি জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই। সেখানে কি হয়, ইউনি জাংশন ট্রানজিস্টরের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আমরা ইউনি জাংশন ট্রানজিস্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমরা এমিটারের মধ্যে পাওয়ার সাপ্লাই, মানে এমিটারটাকে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তখন একটা পার্টিকুলার ভোল্টেজে যাওয়ার পরে এটা অন হচ্ছে, ডিভাইসটা অন হচ্ছে, এবং একবার যখন অন হয়ে যাচ্ছে তখন কিন্তু এমিটার কারেন্টটা খুব দ্রুততার সঙ্গে বেড়ে যাবে, রিজেনারেটিভলি বেড়ে যাবে, ঠিক আছে। এবং সেটাকে কন্ট্রোল করার একমাত্র রাস্তা হচ্ছে ওই এমিটার ভোল্টেজটাকে কন্ট্রোল করা। এবং এই স্পেশাল যে ফিচার বা বিশেষ যে ধর্ম ইউনি জাংশন ট্রানজিস্টরের, সেটার জন্য এটার ভ্যারাইটি অফ জায়গাতে একে ইউজ করা হয়। যেমন হচ্ছে সুইচিং পারপাসে একে ইউজ করা হয়, পালস জেনারেটর, যেখানে আমাদের হাই ফ্রিকোয়েন্সি পালস জেনারেট করতে হবে, ঠিক আছে, সেখানে আমরা এই ইউনি জাংশন ট্রানজিস্টর ইউজ করতে পারি। পালস মানে ধরো এরকম একটা নেচার অফ ওয়েভ ফর্ম, এরকম টাইপের একটা নেচার অফ ওয়েভ ফর্ম যদি আমরা জেনারেট করতে চাই, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি, আমার এখানে টাইমটা অনেক বড় দেখানো হয়ে যাচ্ছে, এটা টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি খুব স্মল হবে, ফ্রিকোয়েন্সিটা খুব হাই হবে, এরকম নেচারের ওয়েভ ফর্ম যদি হাই ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে জেনারেট করতে দরকার হয়, তখন আমরা ইউজ করতে পারি ইউনি জাংশন ট্রানজিস্টর। শর্টউথ জেনারেটর, অ্যাকচুয়ালি এটা শর্টউথের মতো একটা ছবিটা আমি এখানে এঁকে ফেলেছি, শর্টউথ জেনারেটর। পালস অ্যাকচুয়ালি আমরা এরকম বলতে পারি, পালসটাকে স্কোয়ার ওয়েভ টাইপের। এরকম বিভিন্ন শেপের যে ওয়েভ ফর্মস গুলো আছে, এগুলো জেনারেট করবার জন্য আমাদের কি দরকার, এরকম জেনারেট করবার জন্য আমাদের দরকার হচ্ছে কোনো
সার্কিট, এবং সেই সার্কিটের সুইচিং পারপাসের জন্য আমাদের কোনো ইকুইপমেন্ট বা কোনো ডিভাইস আমাদের দরকার, তো সেখানে আমরা ইউনি জাংশন ট্রানজিস্টরকে ব্যবহার করতে পারি এই পারপাসে। এরকম শর্টউথ, এরকম ওয়েব ফর্ম হলে তাকে বলে শর্টউথ ওয়েব ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার বা পালস টাইপের একটা ওয়েব ফর্ম যেখানে আমরা জেনারেট করছি। ঠিক আছে, তো এইগুলোকে জেনারেট করবার জন্য আমাদের যে ডিভাইসটা খুব কাজে লাগে বা যে ইলেকট্রনিক যে আমাদের একটা জিনিস, যে ইকুইপমেন্ট আমাদের কাজে লাগছে, ইউনি জাংশন ট্রানজিস্টর, এটাকে আমরা ইউজ করতে পারি এখানে। এবারে ইউনি জাংশন ট্রানজিস্টরের সিম্বলটা কিরকম এবং কনস্ট্রাকশনটাই বা কিরকম। দেখো, ইউনি জাংশন ট্রানজিস্টর, তার সিম্বল এবং তার কনস্ট্রাকশনটা আমরা এখানে শো করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা 3 টার্মিনাল একটা ডিভাইস আছে। 3 টার্মিনাল ডিভাইস, তার মধ্যে কি কি পার্টস আছে। পার্টস বলতে দেখো, এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিলিকনের বার। ঠিক আছে, একটা কি আছে এর মধ্যে, আমি একবার এখানে ড্র করি পরের পাতায়। ফার্স্টেই আমরা যেটা ড্র করছি সেটা হচ্ছে একটা সিলিকনের বার আছে, রেক্ট্যাঙ্গুলার টাইপের এরকম শেপ। এটা হচ্ছে একটা ধরো সিলিকন। সিলিকন কি? সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। আমরা জানি বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা ইউজ করেছি এর আগে, মানে এর নাম আমরা শুনেছি। ঠিক আছে, তো ডায়োড তৈরি করবার জন্য আমাদের সিলিকন ব্যবহার করা হয়। তো এই সেমিকন্ডাক্টর ডিভাইস মেনলি ইলেকট্রনিক ইকুইপমেন্টস তৈরির পারপাসে আমরা ইউজ করে থাকি। তো এটা হচ্ছে একটা সিলিকনের বার। কি টাইপের সিলিকনের বারটা, কি টাইপের না, এটা হচ্ছে এন টাইপ একটা সিলিকন বার। মানে এখানে আমরা কি করে রেখেছি, এন টাইপ সিলিকন বার মানে কি, মানে হচ্ছে এখানে আমরা কিছু একটা ইমপিউরিটি অ্যাড করেছি। কি ইমপিউরিটি অ্যাড করেছি, কি ধরনের ইমপিউরিটি অ্যাড করলে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যায়? পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি আমরা অ্যাড করেছি। যেগুলো অ্যাড করলে তারা কি করে, পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি তাদের শেষ কক্ষপথে যে ইলেকট্রনস আছে সেখান থেকে একটা ইলেকট্রন সে ডোনেট করে, এবং সেই ফ্রি ইলেকট্রনস গুলো আমাদের কারেন্ট কন্ডাকশনে বা চার্জ ক্যারিয়ার হিসাবে পার্টিসিপেট করে। তার মানে এটা হচ্ছে একটা এন টাইপ সিলিকন বার। ঠিক আছে, এন টাইপের একটা সিলিকনের বার, মানে আমরা সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, তার মধ্যে কিছু পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি আমরা অ্যাডিশন করেছি, তার ফলে এই এন টাইপ সিলিকন বার এটা তৈরি হয়েছে। এবার হচ্ছে কি, এবার কি করা হলো, এবার হচ্ছে এর মধ্যে একটা জায়গায় আমাদের এন টাইপ যে সেমিকন্ডাক্টর বা সিলিকন, তার মধ্যে একটা জায়গায় দেখো ছোট্ট একটা অংশ, সেখানে পি টাইপের একটা রিজিয়ন আছে। পি টাইপের একটা রিজিয়ন আছে। আর এন টাইপের যে দুটো টার্মিনাল, মানে একটা উপরের টার্মিনাল আর একটা নিচের টার্মিনাল, এটা হচ্ছে একটা উপরের টার্মিনাল আর নিচে একটা টার্মিনাল। এখান থেকে দুটো টার্মিনাল আমরা বার করে নিতে পারবো। এর মধ্যে যে উপরের টার্মিনাল, এটার নাম হচ্ছে বেস 2। এটা হচ্ছে কি, বেস 2, এটাকে আমরা নাম দিচ্ছি B2। এটা হচ্ছে টার্মিনাল নাম্বার 2। আর নিচের যে টার্মিনাল, এটাকে আমরা বলছি বেস নাম্বার 1। বেস কথাটা আমরা কোথায় শুনেছি? বেস কথাটা আমরা শুনেছি এর আগে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে। বাইপোলার জাংশন ট্রানজিস্টরে আমাদের 3টে লেয়ার থাকে, আমরা জানি, এমিটার, বেস এবং কালেক্টর। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, আমরা এই যে ইউনি জাংশন ট্রানজিস্টর, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ ডিভাইস, এখানে আমরা দুটো বেস টার্মিনাল দেখতে পাচ্ছি, এবং দুটোই দেখো এন টাইপ সেমিকন্ডাক্টর যে মেটেরিয়াল আছে তার দুই প্রান্তে আছে, উপরের প্রান্তে B2 এবং নিচের প্রান্তে B1। এবার এই যে B2 যে টার্মিনালটা, তার কাছাকাছি জায়গায় আমরা জেনারেলি কাকে রাখি, তার কাছাকাছি জায়গায় আমরা আরেকটা সেমিকন্ডাক্টরের লেয়ার, যেখানে আমরা কি ধরনের ইমপিউরিটি অ্যাড করেছি না, পি টাইপ ইমপিউরিটি আমরা অ্যাড করেছি। এই অংশটা, বাকি যে অংশটা, এখানে আমরা এন টাইপ ইমপিউরিটি অ্যাড করেছি। বাট এই যে স্মল অংশ, এখানটায় আমরা কি অ্যাড করেছি না, পি টাইপের ইমপিউরিটি। পি টাইপ ইমপিউরিটি মানে কি, ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাড করলে কি হয়, একটা পি টাইপ রিজিয়ন তৈরি হয়। ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটির বৈশিষ্ট্য কি, এখানে শেষ কক্ষপথে এরা মানে ইলেকট্রন ডোনেট করতে পারে না, এরা হচ্ছে আরেকটা ইলেকট্রন কোথাও থেকে সংগ্রহ করতে চায়। ঠিক আছে, মানে এদের শেষ কক্ষপথে কটা থাকে, 3টে করে ইলেকট্রন থাকে, ট্রাইভ্যালেন্ট ইমপিউরিটি। আর এন টাইপের ক্ষেত্রে কি হয়, সেখানে আমরা যে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি অ্যাডিশন করে থাকি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পি টাইপ রিজিয়ন। আর টোটাল যে বারটা ছিল সেটা হচ্ছে এন টাইপ সিলিকনের বার, এবং সেই তার দুই প্রান্তে দুটো টার্মিনাল, বেস টার্মিনাল ছিল, একটা B2 আর একটা হলো B1। এবার এখানে আমরা কি রিজিয়ন, পি রিজিয়ন, এখানটা এই টার্মিনালের নাম কি দিচ্ছি, এখান থেকে আমরা একটা টার্মিনাল বার করব। এই টার্মিনালের নাম কি হবে, এই টার্মিনালের নাম হচ্ছে আমার
এমিটার টার্মিনাল। তাহলে এই যে আমাদের কনস্ট্রাকশন, এটা হয়ে গেল কার কনস্ট্রাকশন? এটা হয়ে গেল আমাদের ইউনি জাংশন ট্রানজিস্টরের কনস্ট্রাকশন। ঠিক আছে, ইউনি জাংশন ট্রানজিস্টরের এটা হলো কনস্ট্রাকশন। এখানে আমাদের তিনটে টার্মিনাল B1 B2 এবং আরেকটি হচ্ছে এমিটার, তার মানে দুটো বেস টার্মিনাল আর একটা হলো এমিটার টার্মিনাল। এই হয়ে গেল বেসিক কনস্ট্রাকশন অফ দ্য ইউনি জাংশন ট্রানজিস্টর। এবার এটাকে সিম্বলের আকারে কিভাবে দেখানো হবে? সিম্বলের আকারে এটাকে আমরা যদি দেখাতে চাই তাহলে এটার সিম্বল হচ্ছে এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে এইরকম সিম্বল, এটা আমরা এইরকম ভাবে দেখাবো। উপরেরটাকে কি বলবো? উপরেরটাকে আমরা বলবো B2, এটাকে আমরা বলবো B2, এটাকে আমরা কি বলবো? B1। ঠিক আছে, এটাকে আমরা বলবো B1। আর নেক্সট এটা হয়ে যাচ্ছে আমাদের কারেন্ট যেটা আছে, সেটা কারেন্টটা কি হচ্ছে এখানে এমিটার দিয়ে, অ্যাকচুয়ালি এমিটারটা কি টাইপের আছে? পি টাইপের। পি টাইপ থেকে আমরা জানি কারেন্ট এন টাইপের দিকে ঢোকে, তার জন্য তীর চিহ্নের অভিমুখটা লক্ষ্য করো, তীর চিহ্নের অভিমুখটা হচ্ছে ভেতরের দিকে, পি থেকে এন এর দিকে কারেন্ট ঢুকছে। ঠিক আছে, তো সেই কারণে এখানে অভিমুখটা এরকম। এটা হচ্ছে কি টার্মিনাল? এটা হলো আমাদের এমিটার টার্মিনাল। এবং এইটা হয়ে গেল আমাদের কিসের সিম্বল? এই সিম্বলটা হয়ে গেল আমাদের একটা ইউনি জাংশন ট্রানজিস্টরের সিম্বল। কিন্তু এই ধরনের ইউনি জাংশন ট্রানজিস্টর যেটা আমরা পেলাম, এটাকে আমরা কি চ্যানেল বলবো? এখানে আমাদের চ্যানেলটা কি টাইপের ছিল? এটা হচ্ছে আমাদের এন চ্যানেল। মানে আমাদের যে কারেন্ট যেটা কন্ডাকশন হবে, যেটা আমি পরে এক্সপ্লেন করব কারেন্টটা কোন দিক দিয়ে কন্ডাকশনটা হবে, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সেই চ্যানেল যার মধ্যে দিয়ে কারেন্ট, এটা হচ্ছে সেই চ্যানেল যার মধ্যে দিয়ে কারেন্টটা কন্ডাকশনটা হবে। তো চ্যানেল যেহেতু এইটা, চ্যানেলটা কি টাইপের আছে? এন টাইপের আছে, তার জন্য এর নাম কি হবে? এটা হচ্ছে আমাদের এন চ্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এন চ্যানেল ইউনি জাংশন ট্রানজিস্টর। এর নাম হচ্ছে এন চ্যানেল ইউনি জাংশন ট্রানজিস্টর। যেখানে আমাদের যে সেমিকন্ডাক্টরের যে বারটা ছিল, সিলিকনের যে বারটা ছিল, ওটা কি টাইপের ছিল? এন টাইপের ছিল, তার জন্য এর নাম হচ্ছে এন চ্যানেল ইউনি জাংশন ট্রানজিস্টর। তো আরেক ধরনেরও ট্রানজিস্টর হতে পারে, যেরকম আমাদের বিজেটি ক ধরনের হতে পারতো? দু ধরনের হতে পারতো, একটা হতে পারতো এনপিএন আর একটা হতে পারতো পিএনপি, ডিপেন্ডিং অন দ্য বেস টাইপ। সিমিলারলি এখানেও আমাদের দুটো ধরনের ইউজেটি হতে পারে। এটা আমরা যে কনস্ট্রাকশনটা ড্র করেছি, এই কনস্ট্রাকশনটা হচ্ছে কার জন্য? না, এটা হচ্ছে আমাদের এন চ্যানেল ইউজেটির জন্য। সিমিলারলি যদি আমাদের এটা একটা পি চ্যানেল ইউজেটি ড্র করতে হতো, সেক্ষেত্রে আমাদের কি হতো? এই চ্যানেল যেটা আমাদের বার যেটা আছে সেটা পি টাইপের হতো, আর এখানে যে স্মল রিজিয়ন যেখান থেকে আমরা এমিটার টার্মিনালটাকে বার করেছি, ওটা এন টাইপের হতো। ঠিক আছে, এখানে এন টাইপ বা পি টাইপ এগুলো কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর যে মেটেরিয়ালটাকে ইউজ করছি এই ডিভাইসটাকে বানানোর জন্য, তার মধ্যে আমরা কি ধরনের ইমপিউরিটিকে অ্যাড করছি, তার উপরে এন টাইপ আর পি টাইপ ব্যাপারটা ডিপেন্ড করে। তো আমরা সিম্বলিক্যালি যদি ড্র করি, এটা হচ্ছে আমাদের ইউনি জাংশন ট্রানজিস্টর এন টাইপের সিম্বল, যদি এন চ্যানেল ইউজেটির সিম্বল হলো এটি। এবার যদি আমরা পি চ্যানেল ইউজেটি সিম্বল আঁকতে চাই, তাহলে কেমন করে আঁকবো? পি চ্যানেল ইউজেটি যদি আমরা সিম্বল আঁকতে চাই, তাহলে আমরা তিনটে টার্মিনালকে দেখাবো, উপরের টার্মিনাল, নিচের টার্মিনাল, এই দুটোর কোনো চেঞ্জ নেই। এটা আমার B1 এবং এটি হচ্ছে আমার B2। ঠিক আছে, এবং শুধুমাত্র পাল্টে যাবে কোনটা? পাল্টে যাবে হচ্ছে তীর চিহ্নের অভিমুখটা। ঠিক আছে, তীর চিহ্নের অভিমুখটা আমার পাল্টে যাবে এবং সেইটা আমার এই দিকে হবে। এবার এই যে তীর চিহ্নের অভিমুখ, এটা অ্যাকচুয়ালি কাকে বোঝানোর চেষ্টা করছি? তীর চিহ্নের অভিমুখ হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের ডাইরেকশনকে বোঝাচ্ছে। কি করে কারেন্টের ডাইরেকশন এদিকে হবে? না, এটা হচ্ছে আমাদের কোন চ্যানেল? এটা হচ্ছে আমাদের পি চ্যানেল ইউজেটির ছবি, সিম্বল। পি চ্যানেল ইউজেটির এটা হলো সিম্বল। তো বুঝতেই পারছো, পি চ্যানেল যখন ইউজেটি বলছে, পি চ্যানেল ইউজেটির মধ্যে কি থাকবে? পি চ্যানেল ইউজেটির মধ্যে আমাদের, আমি এখানে ড্র করি পরের পাতায়, পি চ্যানেল ইউজেটি, সেখানে আমাদের কি থাকবে? হোলসগুলো থাকবে। হ্যাঁ, এখানে আমাদের এই চ্যানেল, যেটা বড় চ্যানেল আমরা দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার বার, এখানে আমরা কি ইউজ করব? এখানে আমরা পি চ্যানেল ইউজ করব, তাই তো? এটা হচ্ছে পি টাইপ। হ্যাঁ, এখানে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে কে থাকবে? হোলস থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি টাইপ। এবং এখানে আমাদের দুটো টার্মিনাল বেরিয়ে আসবে। এই যে দুটো টার্মিনাল আমাদের বেরিয়ে এসছে, এই দুটো টার্মিনালের উপরেরটার আমরা নাম দেবো হচ্ছে B2, নিচেরটাকে নাম দেবো আমরা B1। জেনারেলি এই কনভেনশনটা ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং এখানে আমাদের একটা লেয়ার অফ সেমিকন্ডাক্টর থাকবে, সেটা হচ্ছে কিসের? কি টাইপের? এটা হচ্ছে আমাদের এন টাইপের সেমিকন্ডাক্টর লেয়ার থাকবে। ঠিক আছে, এখান থেকে আমরা কোন টার্মিনালকে বার করিয়ে আনবো? এখান থেকে আমরা বার করিয়ে আনবো আমাদের এমিটার টার্মিনালকে। ঠিক আছে,
এমিটার টার্মিনালটা যে লেয়ারের মধ্যে ঢুকছে, যেখান থেকে আমরা বার করাচ্ছি, সেটা কি টাইপের সেমিকন্ডাক্টর না এন টাইপ। এটা হচ্ছে এন টাইপ, মানে এখানে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হিসাবে কে আছে না আমাদের ফ্রি ইলেকট্রনস, এই রিজিয়নের মধ্যে এইটুকু অংশের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, তো এই হয়ে গেল কনস্ট্রাকশনের ব্যাপার, ইউজেটি এবং তাদের সিম্বলটা। নেক্সট এবার আমরা কনস্ট্রাকশনটা যদি আরো ডিটেলসে দেখি, তাহলে কি কি পয়েন্টস, মেন নোটেবল পয়েন্টসগুলো আমরা দেখবো। দ্য ইউজেটি ইট কনসিস্টস অফ এন টাইপ সিলিকন বার। তো দেখো মেনলি আমাদের ইউজেটি যেটা হয়, মেনলি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি কোনটা, আমরা ইউজ করে থাকি এন টাইপ। ঠিক আছে, এন টাইপ যে বা এন চ্যানেল ইউজেটি, এন চ্যানেল ইউজেটি ইট ইজ, এটাই বেশি ইউজ করা হয়ে থাকে। তো সেটার কনস্ট্রাকশনটাই বলা হয়েছে, তোমরা সিমিলারলি পি চ্যানেল যে ইউজেটি তার কনস্ট্রাকশনটাও বুঝতে পারবে। তো আমরা এন চ্যানেল ইউজেটির যেটা বলছি, তার ক্ষেত্রে আমাদের তা কি থাকছে না, মেনলি এর মধ্যে থাকছে হচ্ছে একটা এন টাইপ সিলিকন বার। এন টাইপের সিলিকন বার মানে সিলিকন বারের মধ্যে আমরা এন টাইপের ইমপিউরিটি অ্যাড করেছি। ঠিক আছে, এন টাইপ আমরা ইমপিউরিটি অ্যাড করেছি, মানে সেখানে ফ্রি ইলেকট্রনস আছে প্রচুর পরিমাণে, উইথ অ্যান ইলেকট্রিক্যাল কানেকশন অন ইচ এন্ড। মানে দুটো যে টার্মিনাল, একটা বার যদি হয় তার তো দুটো প্রান্ত থাকবে, একটা বারের দুটো প্রান্ত থাকে, সেই দুটো প্রান্ত থেকে আমরা ইলেকট্রিক্যাল কানেকশন বার করেছি। মানে এইটা, এই যে দুটো টার্মিনাল B2 আর B1, এই দুটো দিয়ে ইলেকট্রিক্যাল কানেকশন আমরা করতে পারি। তো সেই কথাটি এখানে বলা হয়েছে যে ইউজেটি কনসিস্টস অফ এন টাইপ সিলিকন বার উইথ অ্যান ইলেকট্রিক্যাল কানেকশন অন ইচ এন্ড। প্রত্যেকটা প্রান্তে একটা করে ইলেকট্রিক্যাল কানেকশন আছে। অ্যান্ড দ্য লিডস টু হুইচ দিস কানেকশনস, মানে এই যে লিডস যেখানে আমাদের এই কানেকশন ইলেকট্রিক্যাল কানেকশনসটা করা হয়, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হচ্ছে বেস লিডস। অ্যাকচুয়ালি এই যে দুটো লিড আছে না, এই লিড আর এই লিড, উপরের লিড আর নিচের লিড, এই দুটো লিডকে বলা হচ্ছে বেস লিডস। কারণ বুঝতেই পারছো, আচ্ছা দেখো এখানে আমাদের যে এন চ্যানেল ইউজেটি, এন চ্যানেল ইউজেটির কথা আমরা বলছিলাম, এখানে কি তাহলে বলা হলো যে এখানে হচ্ছে একটা বার আছে, সিলিকনের বার, সিলিকনের বার হচ্ছে এইটা, এবং সেই সিলিকনের বার থেকে সেখানে আমরা এন টাইপের ইমপিউরিটি অ্যাড করেছি, তার থেকে দুটো টার্মিনাল বেরিয়ে আসছে B2 এবং B1, এই দুটো টার্মিনালে আমরা ইলেকট্রিক্যাল কানেকশনসটাকে করতে পারি। ঠিক আছে, তো এইটা এখানে বলা হলো। অ্যান্ড আর কি বলা হচ্ছে না, ইউজেটি কনসিস্টস অফ, এটা তো বলা হলো। নেক্সট হচ্ছে এখানে আমরা দুটো টার্মিনাল দেখতে পাচ্ছি, একটা B1 আর একটা হচ্ছে B2, এই দুটো হচ্ছে বেসের লিডস, এবং পার্ট ওয়ে অ্যালং দ্য বার in between the two bases nearer to B2 than B1, a PN junction is formed between a P-type emitter and the bar. এই পয়েন্টটা ভালো করে দেখো, পার্ট ওয়ে অ্যালং দ্য বার, মানে এই যে বার আমরা দেখতে পাচ্ছি, এই বারটা কোনটা, এটা টোটালটাকে বার বলছি। এই বারের মধ্যে দুটো টার্মিনাল আছে B2 আর B1, এই বার বরাবর আমরা B1 থেকে B2 দিকে যদি যাই, তাহলে এইখানে কিছুটা দূরে যাওয়ার পরে একটা আমরা পি টাইপের লেয়ার দেখতে পাচ্ছি, যেটাকে আমরা এমিটার টার্মিনাল সেখান থেকে আমরা বার করেছি, এমিটার টার্মিনাল সেখান থেকে আমরা বার করেছি কিছুটা দূরে যাওয়ার পরে। তো এই যে আমরা এমিটার টার্মিনালটা বার করেছি একটু দূরে যাওয়ার পরে, B1 থেকে B2 দিকে যাওয়ার পথে, তো কত কিছুটা দূরত্বে, তো এটা কার কাছাকাছি আছে, এটা হচ্ছে B2 লেয়ারের কিন্তু কাছাকাছি থাকবে। ঠিক আছে, B2 যে টার্মিনাল তার কাছাকাছি থাকবে, এটা একটা কনভেনশন, এটা ফলো করা হয়। দেখো দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের এন চ্যানেল যদি ইউজেটি হয় তাহলেও হবে, পি চ্যানেল ইউজেটি হলে সেক্ষেত্রেও হবে। আমরা কিন্তু আলটিমেটলি এটাকে B2 যেটা টার্মিনাল, সেই টার্মিনালের কাছাকাছি এই ইমিটারটাকে রাখি, মানে মিডিলে রাখি না কিন্তু। এখানে B1 আর এই B2 দেখো দেখতেই পাচ্ছ B2-র কাছাকাছি আছে, এই পি লেয়ারটা যেটা আমাদের এমিটার টার্মিনাল বেরিয়ে এসছে সেটা কিন্তু B2-র কাছাকাছি আছে, এটা একটা লক্ষণীয় ব্যাপার। এবার হচ্ছে কি, এখানে একটা যখন আমরা দেখতে পাচ্ছি এইখানে পি টাইপ লেয়ার আর এখানে এন টাইপ লেয়ার, তো এখানে কি ফরমেশন হচ্ছে, পি আর এন যেখানে আছে সেখানে কি ফরমেশন হচ্ছে অ্যাকচুয়ালি,
আমি এখানে আরেকবার ড্র করি। এটা একটা আমাদের বারটা আছে সিলিকনের, তার হচ্ছে দুটো লিড আছে এখানে। উপরেরটাকে আমরা নাম দিচ্ছি B2, নিচেরটাকে নাম দিচ্ছি B1। এটা হচ্ছে আমাদের এন টাইপ, এন চ্যানেল। এন টাইপ, এখানে আমরা সিলিকন বার বলছি। আর এখানে আমরা মাঝপথে কিছুটা দূরে যাওয়ার পরে, মানে B1 থেকে B2 দিকে যাওয়ার পথে কিছুটা দূরে এবং কার কাছাকাছি না B2-র কাছাকাছি জায়গায় আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ওখানে লেয়ার ফর্ম করিয়েছি এবং সেটা থেকে আমরা একটা টার্মিনাল নাম দিয়েছি কি এমিটার টার্মিনাল। তো এখানে একটা দেখার জিনিস আছে যে আমাদের যে এমিটার টার্মিনাল সেটা তো B2-র কাছাকাছি আছে। এবার এইটা হচ্ছে এন, এন এটা হচ্ছে কি এন, আর এটা হচ্ছে পি। তাহলে পি আর এন যেখানে থাকে সেখানে কি তৈরি হয়? পি আর এন যদি এক জায়গায় থাকে তাহলে ডিপ্লেকশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন তো হয়ই, এবং সেটা আগে আমি বলতে পারি একটা জাংশন। ফার্স্টলি আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পি এবং এন এর মধ্যে একটা জাংশন তৈরি হয়েছে, তাই না? এবং জাংশনের আমরা জানি পি আর এন থাকলে সেখানে ডিপ্লেশন রিজিয়নও ফর্ম করে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা জাংশন তৈরি হচ্ছে, একটাই জাংশন। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবি, এই টোটাল যে পিকচারটা, এখানে আমাদের জাংশন কটা আছে? একটা জায়গাতেই জাংশন আছে, কিন্তু আর কোনো জায়গায় কিন্তু জাংশন নেই। তো যে কারণে আমরা একে কি বলতে পারি, এটা হচ্ছে ইউনি জাংশন। সেই কারণে এই ডিভাইসটার নাম কি? এর নাম হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টর। এই যে ইউনি জাংশন কথাটা এখান থেকে এসছে, একটা মাত্র জাংশন আছে বলেই কিন্তু এর নাম হলো ইউনি জাংশন ট্রানজিস্টর। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এতক্ষণ পর্যন্ত যেটা বলা হলো সবাই বুঝতে পেরেছো ইউনি জাংশন ট্রানজিস্টরের মধ্যে কি কি থাকছে এবং কটা লেয়ার, কি কি নাম? এটা কিন্তু আমরা এন এন টাইপ সিলিকন বার ইউজ করেছি, মানে চ্যানেলটা হলো আমাদের এন টাইপ চ্যানেল। ঠিক আছে, পি টাইপও সিমিলার ওয়েতে হবে, পি টাইপও সিমিলার ওয়েতে হবে। যেমন হচ্ছে এখানে দেখানো হয়েছে এটা হচ্ছে পি টাইপ, মানে পি চ্যানেল। অ্যাকচুয়ালি এটা হলো পি চ্যানেল ইউজেটি। এখানেও আমাদের কি হচ্ছে, এখানেও কটা জাংশন আমাদের ফর্ম হচ্ছে বলো? এখানেও কিন্তু একটা মাত্র জাংশনই ফর্ম হচ্ছে, তার জন্য এটাও হচ্ছে ইউজেটি। ঠিক আছে, তো এবার কি দেখো, এবার হচ্ছে আমাদের next point. Since the device has one PN junction and 3 leads, it is commonly called as uni-junction transistor. যেহেতু একটা মাত্র জাংশন আছে এবং তিনটে টার্মিনাল আছে বা তিনটে লিডস আছে, সেই কারণে এটাকে আমরা ইউনি জাংশন ট্রানজিস্টরই বলছি। আচ্ছা দেখো, এখানে কনস্ট্রাকশন অফ ইউজেটি, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এবার? সিন্স দ্য ডিভাইস হ্যাজ ওয়ান পিএন জাংশন and 3 leads, it is commonly called as uni-junction transistor. যেহেতু এখানে তিনটে লিডস আছে এবং একটা মাত্র জাংশন আছে, তার জন্য এর নাম হচ্ছে ইউনি জাংশন। এবার with only one PN junction, the device is really a form of diode. মানে একটা মাত্র জাংশন থাকে এরকম কোন ডিভাইস আমরা দেখেছি এর আগে? এর আগে আমরা ডায়োড পড়েছি, তাই না? আমরা এর আগে ডায়োড পড়েছি। ডায়োডের কটা জাংশন থাকতো? ডায়োডের মধ্যেও একটাই জাংশন থাকতো। এর আগে আমরা পিএন জাংশন ডায়োডের কথা পড়েছি, এরকম পি আর এন দুটো টার্মিনাল পাশাপাশি থাকতো এবং সেখান থেকে আমরা দুটো লিড বার করিয়ে আনতাম। একটা টার্মিনালের নাম হতো অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, তো এটাতেও কি, এটা হচ্ছে একটা ডায়োড, ডায়োডের মধ্যেও একটা জাংশন থাকতো। সিমিলার আমরা বলতে পারছি এখানেও আমাদের একটাই জাংশন আছে, তাহলে অনেকটা ডায়োডের সঙ্গেও কম্প্যারেবল। কিন্তু তিনটে টার্মিনাল যেহেতু আছে তার জন্য আমরা একটা ট্রানজিস্টর বলছি, কিন্তু এটাকে আমরা একটা ডায়োডের মতো কম্পেয়ার করতে পারি। শুধু ডায়োডের সঙ্গে একটা পার্থক্য হচ্ছে এখানে আমরা দুটো বেস টার্মিনালের কথা বলছি, যেটা কিন্তু ডায়োডে থাকে না। দুটো বেস টার্মিনাল এখানে আমাদের আছে। ঠিক আছে, একটা সেকশন অফ ডায়োড, সেখান থেকে আমরা দুটো বেস টার্মিনালকে বার করিয়ে নিয়েছি বলতে পারি। মানে ধরো এটা একটা ডায়োড, ডায়োডের আমরা বলি যদি আমরা দুটো জায়গা থেকে বেস টার্মিনালকে বার করেছি, এটা একটা বেস আর এটা একটা বেসের মতো বিহেভ করছে বেসিক্যালি। তো সেই কারণে এটাকে আমরা একটা ডাবল বেসড ডায়োডও ভাবতে পারি। ঠিক আছে, এটাকে একটা ডাবল বেসড ডায়োড, ডাবল বেসড মানে দুটো বেস টার্মিনাল যেহেতু আছে তার জন্য একে ডাবল বেসড ডায়োডও ভাবা যেতে পারে। আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে দ্য এমিটার ইজ হেভিলি ডোপড হ্যাভিং মেনি হোলস। The N region, however, is lightly doped.
For this reason, the resistance between the base terminal is very high, 5 to 10 kilo ohm, when emitter lead is open. এই কথাটার মানে দেখতে হবে, এখানে কি বলছে না, emitter is heavily doped having many holes, মানে এখানে আমাদের যে লেয়ারটা আছে, আমরা এখানে ধরো এন চ্যানেল ইউজেটির আলোচনা করছি, এন চ্যানেল ইউজেটি, সেটা নিয়ে আমরা আলোচনা করছি আপাতত। তো এখানে আমাদের এমিটার টার্মিনালে কি ধরনের বায়াসিং আছে বা কি ধরনের আমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে এখানে, এটা হচ্ছে আমাদের পি টাইপ ইম্পিউরিটি এর মধ্যে আছে, এই সেমিকন্ডাক্টরের মধ্যে পি টাইপ ডোপিং করা হয়েছে, তাই তো। তো এখানে একটা জিনিস ভাবার মতো আছে যে এখানে আমাদের কিন্তু ডোপিং এর মাত্রাটা প্রচুর বেশি থাকে। এই পি টাইপ যে আমাদের বেস এমিটার টার্মিনাল, সেখানে আমাদের প্রচুর পরিমাণে ডোপিং করা থাকে কম্পারেটিভলি। আমাদের যে এই সিলিকন বার, যেখানে আমরা এন টাইপ সিলিকন বার বলছি, অর্থাৎ কিনা আমরা এখানে এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করেছি, সেখানে কিন্তু ডোপিং এর মাত্রাটা অনেক কম থাকে, এখানে বেশি থাকে। এখানে হচ্ছে হেভিলি ডোপড, এবং যেটা আমাদের চ্যানেল অংশ, সেই চ্যানেল অংশটা কিন্তু লাইটলি ডোপড, এই অংশটা কিন্তু লাইটলি ডোপড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেরকম আমাদের বেস টার্মিনালটা কি হতো, বেস টার্মিনালটা ট্রানজিস্টরের ক্ষেত্রে লাইটলি ডোপ করা হতো, ঠিক আছে। সিমিলার ওয়েতে আমাদের এখানেও এই বেস যেটা টার্মিনাল বার করে আনা হয়েছে, সেই অংশটা কিন্তু লাইটলি ডোপ করা থাকে, আর এমিটার টার্মিনালটা কিন্তু হেভিলি ডোপ করা থাকে, লাইক ট্রানজিস্টর বিজেটির মতোই এখানেও তাই, ঠিক আছে। বেস টার্মিনালে ডোপিং এর মাত্রাটা কম আছে, এবং ডোপিং এর মাত্রা কম থাকলে আর একটা জিনিস হয়, সেটা কি, যেখানে ডোপিং এর মাত্রা কম, তার মানে কি, এখানে আমার যে এন টাইপ যে ইম্পিউরিটি গুলো আছে, এন টাইপ ইম্পিউরিটি মানে কি, ফ্রি ইলেকট্রনস, এখানে কি আছে, ফ্রি ইলেকট্রনস আছে, ধরো এখানে ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস আছে। এবার ডোপিং যদি কম করা থাকে, তাহলে কি হবে, ফ্রি ইলেকট্রনস এর ঘনত্বটা বা ডেনসিটিটা কম হবে, তাই তো, কম পরিমাণে ফ্রি ইলেকট্রনস থাকবে। এবং কম পরিমাণে যদি ফ্রি ইলেকট্রনস থাকে, তাহলে যত কম ফ্রি চার্জ ক্যারিয়ার্স আমাদের থাকবে, তত কি হবে, কারেন্ট কন্ডাকশনের পরিমাণটা কম হবে, কারণ এই চার্জ ক্যারিয়ার গুলোই তো কারেন্ট কন্ডাকশন করে। আমরা যদি চার্জকে পাঠাতে চাই বি1 থেকে বি2 বা বি2 থেকে বি1, যেদিকেই হোক, আমরা যদি চার্জগুলোকে পাঠাতে চাই, তার জন্য আমাদের কি দরকার, আমাদের চার্জ ক্যারিয়ার তো দরকার। তো চার্জ ক্যারিয়ার যদি কম থাকে, এখানে চার্জ ক্যারি কে করে, সেমিকন্ডাক্টরের মধ্যে চার্জ ক্যারিয়ার কে থাকে, এই ডোপিং করবার জন্য যে আমরা ফ্রি ইলেকট্রনস গুলো পেয়ে যাচ্ছি, সেগুলোই চার্জ ক্যারি করে সেমিকন্ডাক্টরের মধ্যে, আমরা এটা বেসিক থেকে পড়েছি। তো সেমিকন্ডাক্টরের মধ্যে যেহেতু চার্জ ক্যারিয়ার হচ্ছে এই ফ্রি ইলেকট্রনস গুলো, এখানে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে, তো সেখানে যদি ডোপিংটা কম করা থাকে, তার জন্য কি হবে, তার জন্য এদের মধ্যে কারেন্ট কন্ডাকশনটা কম হবে, বা চার্জ ক্যারিয়ার যেটা চার্জের কন্ডাকশন, সেটার অ্যামাউন্টটা কম হবে। এবং চার্জ কন্ডাকশন যদি কম হয়, তার মানে আমরা কি বলতে পারি, ভোল্টেজটা একটা ফিক্সড, আমরা এই বি1 আর বি2 টার্মিনালের মধ্যে একটা পার্টিকুলার ভোল্টেজ ধরে অ্যাপ্লাই করব, তার জন্য কতটা চার্জ ক্যারি হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, আমরা এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, আই, এটা কিসের উপরে ডিপেন্ড করবে, আই ইজ ইকাল টু ভি ডিভাইডেড বাই আর। যদি এর রেজিস্ট্যান্স আমরা আর ধরে নিই, তাহলে সেটা হচ্ছে আর, আর ভোল্টেজ যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যদি ভি ধরি, এর মধ্যে কারেন্ট ধরো ফ্লো করছে আই, তার মানে আর ইজ ইকাল টু কি, আর ইজ ইকাল টু এখানে হচ্ছে ভি ডিভাইডেড বাই আই, আর ইজ ইকাল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই আই। এবার হচ্ছে এখানে কি, এখানে আমাদের আইটা কম হচ্ছে, কারণ এখানে চার্জ ক্যারিয়ার কম আছে, কম ডোপিং করা হয়েছে, আইটা কম হচ্ছে, আইটা ছোট, তাহলে কে বড় হবে, রেজিস্ট্যান্সটা বড় হবে। যদি পার্টিকুলার একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, আমরা বুঝতেই পারছি এখানে রেজিস্ট্যান্সটা হাই হবে। কার কার মধ্যে রেজিস্ট্যান্স হাই হবে, বি2 আর বি1, এই দুটো টার্মিনালের মধ্যে আমার রেজিস্ট্যান্সটা অনেক বেশি হাই হবে। কেন বুঝতে পারলে, কারণ এখানে ডোপিং কম করা আছে, ডোপিং কম করা আছে মানে ফ্রি চার্জ ক্যারিয়ার কম আছে, এবং চার্জ ক্যারিয়ার কম থাকার অর্থ কম কারেন্ট কন্ডাকশন, কম কারেন্ট কন্ডাকশন থাকার অর্থ মানে কি, এখানে আমাদের রেজিস্ট্যান্সটা অনেক হাই, এবং সেই রেজিস্ট্যান্সের হাই ভ্যালুটা কত, এটা হচ্ছে প্রায় 5 থেকে 10 কিলো ওহম, এত একটা ভ্যালু অফ রেজিস্ট্যান্স আমরা এই দুটো টার্মিনালের মধ্যে দেখতে পাবো। কখন, যখন আমার এই টার্মিনালটা ওপেন আছে, এখানে আমরা কোনো ইলেকট্রিক্যাল কানেকশন যদি না করি, আমরা শুধুমাত্র যদি বি2 আর বি1 এর মধ্যে রেজিস্ট্যান্সটা মাপার চেষ্টা করি, আমরা দেখতে পাবো এটা অনেক হাই রেজিস্ট্যান্স, এবং এর ভ্যালু হচ্ছে অলমোস্ট 5 to 10 কিলো ওহম, ঠিক আছে। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে।
তো নেক্সট আমরা চলে আসবো এর অপারেশন টপিকের উপরে। ঠিক আছে, এর অপারেশন কিভাবে হয় তো দেখা যাক। এর অপারেশনটা ওয়ার্কিং প্রসেস সেটা আমরা এখন এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখো, এটা একটা এন টাইপ বা সরি এন চ্যানেল একটা ইউজেটি দেখানো হয়েছে। এন চ্যানেল ইউজেটির উপরের টার্মিনালের নাম কি? উপরের টার্মিনালের নাম হচ্ছে বি2 টার্মিনাল, আর নিচের টার্মিনাল এটা হচ্ছে বি1 টার্মিনাল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি চ্যানেল? এটা হচ্ছে এন টাইপ চ্যানেল। তার মানে এখানে এন টাইপ ইম্পিউরিটি অ্যাড করা আছে। এখানে কি আছে? এখানে হচ্ছে এটা একটা পি টাইপ একটা আমাদের সেমিকন্ডাক্টর আছে। সেখান থেকে আমরা কি টার্মিনাল বলি? এই টার্মিনালটা কি টার্মিনাল? এটা হচ্ছে আমাদের এমিটার টার্মিনাল। এটা হচ্ছে আমাদের এমিটার টার্মিনাল। ঠিক আছে, এবার মনে করো আমরা এমিটার টার্মিনালে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, নো ভোল্টেজ, মানে এখানে আমরা কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করিনি। কিন্তু আমরা বি2 এবং বি1 এর মধ্যে আমরা কি করেছি না ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। বি2 এবং বি1 এর মধ্যে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি। প্রথম পিকচারে এটাই দেখানো হয়েছে। প্রথম পিকচারে আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি যে বি2 এবং বি1 এর মধ্যে আমরা একটা ভোল্টেজ তাকে অ্যাপ্লাই কানেক্ট করেছি ভিবিবি, এটা একটা ভোল্টেজ সোর্স, এটাকে কানেক্ট করে দিয়েছি। কিন্তু এমিটার টার্মিনালটাকে আমরা ওপেন রেখেছি। তো সেই অবস্থায় আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো কারেন্ট কন্ডাকশন সেরকম হবে না। ঠিক আছে, এখানে কি বলছে দেখো অপারেশনটাই, যে প্রিভিয়াস ফিগার শোজ দ্য বেসিক সার্কিট অপারেশন অফ এন ইউনি জাংশন ট্রানজিস্টর। দ্য ডিভাইস হ্যাজ নর্মালি বি2 পজিটিভ উইথ রেসপেক্ট টু বি1। এটা কিন্তু দেখার জিনিস যে জেনারেলি আমরা বি2টাকে পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করি, বি2টাকে আমরা পজিটিভ আর বি1 এ আমরা নেগেটিভ দিই। এখানেও তাই করা হয়েছে, ব্যাটারির পজিটিভটাকে আমরা বি2 এর সঙ্গে যুক্ত করেছি, নেগেটিভটাকে আমরা বি1 এর সঙ্গে কানেক্ট করেছি। ঠিক আছে, if the voltage VBB is applied between B2 and B1 with emitter open, then a voltage gradient is established. A voltage gradient is established along the n-type bar, and since the emitter is located nearer to B2, more than half of the VBB appears between the emitter and B1. এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি বলতে চাইছে দেখো, এখানে আমাদের আমি এই জায়গায় আরেকবার ড্র করি। এখানে হচ্ছে আমাদের ইউজেটিটা আছে, ইউজেটিটা এরকম আছে। ইউজেটির এই টার্মিনালটার নাম হচ্ছে বি2 আর নিচেরটার নাম হচ্ছে বি1। এখানে আমাদের ধরো আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে পি টাইপ, আর এই ভেতরের এটা হচ্ছে এন টাইপ। এটাতে আমরা নাম দিচ্ছি এমিটার। এখানে আমরা এখন কিছু করছি না, আমরা যা করার করছি কোথায় না এই বি2 এবং বি1 এর মধ্যে করছি। কি করছি? আমরা এখানে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিচ্ছি, এরকম একটা ব্যাটারিকে আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। তা এইটা করবার ফলে ব্যাটারির অ্যাক্রসে যে ভোল্টেজ আমরা দিয়েছিলাম সেটা কার অ্যাক্রসে পড়বে? ভিবিবি ধরো এখানে আমরা অ্যাপ্লাই করলাম, এই ভিবিবি টোটাল ভোল্টেজটা কোথায় পড়বে? আমার এইখানে বি2 টার্মিনাল আর এই বি1 টার্মিনাল এই দুটোর মধ্যেই তো পড়বে ভিবিবিটা। এবার এই যে ভিবিবি যে ভোল্টেজটা সেটাকে আমরা দুটো পার্টে ভাবতে পারি। আমরা দুটো পার্টে ভাঙতে পারি। তো এই ভিবিবি ভোল্টেজটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। কতটা পার্ট না, সাপোজ ওই উপর থেকে বি2 থেকে আপ টু এই ই পর্যন্ত যে অংশটা, মানে যতক্ষণ পর্যন্ত না আমার এমিটার অংশটা আছে এইখানের মধ্যে কিছুটা ভোল্টেজ আসবে, আর এই এমিটার পার্টস থেকে শুরু করে আপ টু নিচের পর্যন্ত এইখানে কিছুটা ভোল্টেজ আসবে। আমরা এরকম ভাবতেই পারি। তো একটা জিনিস দেখো, এই যে আমার ই যেটা এমিটার টার্মিনাল সেটা কার কাছাকাছি থাকবে বলেছিলাম? এমিটারটা কার কাছাকাছি থাকবে, বি2 না বি1? এটা হচ্ছে বি2র কাছাকাছি থাকবে, এমিটার টার্মিনালটা বি2র কাছাকাছি থাকবে। ঠিক আছে, জেনারেলি তো বি2র কাছাকাছি যদি থাকে তাহলে কোন লেন্থটা বেশি? এই নিচের লেন্থটা বেশি না উপরের লেন্থটা বেশি? নিচের লেন্থটা বেশি অবশ্যই। তার মানে নিচের লেন্থটা বেশি, তার মানে রেজিস্ট্যান্স এই পার্টেরই বেশি। আমরা জানি রেজিস্ট্যান্স কি হয়, লেন্থের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে রেজিস্ট্যান্স এখানে বেশি আছে নিচের পার্টে। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে ভোল্টেজ ড্রপটা কার অ্যাক্রসে বেশি হবে? যদি সেম, এটা তো দুটো পার্ট তো সিরিজেই কানেক্টেড, এই পার্টটা উপরের অংশটা
এই যে উপরের অংশটা আর এই নিচের অংশটা, দুটো পার্ট তো সিরিজে কানেক্টেড, তাদের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ড্রপটা কার অ্যাক্রসে বেশি হবে? নিচের অংশটুকুর মধ্যে বেশি ভোল্টেজ ড্রপ হবে। তো ধরা যাক নিচের অংশটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ যেটা হলো সেটার নাম আমি দিলাম V1, মানে V1 হচ্ছে এইখান থেকে, মানে যেখানে আমার এমিটার টার্মিনালটা যুক্ত আছে সেইখান থেকে শুরু করে এই নিচের V1 টার্মিনাল এইটুকু অংশের মধ্যে একটা ভোল্টেজ V1 ড্রপ হলো। তার মানে এই VDB যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করলাম সেটার মধ্যে কিছুটা অংশ আমার উপরের অংশটুকু, অর্থাৎ এই V2 থেকে E এটুকুর মধ্যে ড্রপ হলো, V2 থেকে E এটুকুর মধ্যে কিছুটা ড্রপ হলো, এবং এই E থেকে B1 এটুকুর মধ্যে কিছুটা ড্রপ হলো। এই E থেকে B1 অংশের মধ্যে আমরা V1 ভোল্টেজটা পড়ছে বা ড্রপ হচ্ছে এটা আমরা অ্যাজিউম করে নিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, এখানে আমরা V1 ভোল্টেজটা বলে দিচ্ছি এইখান থেকে শুরু করে আপ টু এই নিচ পর্যন্ত আছে, এই নিচ পর্যন্ত আছে। এবার তার মানে কি এইখানে হচ্ছে এই লেয়ারটা হচ্ছে পজিটিভ, এখানে V1 আছে আর নিচে হচ্ছে 0 আছে। আমরা ভাবতে পারি এরকম, আমরা ভাবতে পারি যে উপরে এখানে আমাদের V1 ভোল্টেজ আছে আর এখানে আমাদের নিচে 0 ভোল্টেজ হয়ে আছে, এটা আমরা ভাবতে পারি। এবং সেটা এই যে আমাদের P আর এখানে আছে আমাদের N লেয়ার, P আর N লেয়ার, তাদের মধ্যে একটা PN জাংশন তো ফর্ম হচ্ছে, আমরা বুঝতেই পারছি। এখানে একটা জাংশনও তো আছে, এটা তো একটা জাংশন। তো এই জাংশনের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজটা কোন দিকে থাকছে? ইতে তো কোনো ভোল্টেজ দিইনি, এটাকে কিছুর সঙ্গেই কানেক্টেড করিনি, ফার্স্টে আমরা এটাকে ওপেনই রেখেছি। তা সেই অবস্থায় আমরা যদি দেখি তাহলে এটুকুর মধ্যে কোথায় এদিকটায় আমরা পজিটিভ ভোল্টেজ দিয়েছি, এন রিজিয়নের মধ্যে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়েছি, এখানে আমরা কিছু দিইনি, এমিটারের মধ্যে আমরা কোনো কানেকশন করিনি। তার মানে কি পিতে আমরা 0 ভোল্টেজ দিয়েছি, এন এর মধ্যে আমরা পজিটিভ ভোল্টেজ দিয়েছি। তাহলে এ ধরনের বায়াসিংকে কি বায়াসিং বলে? পিটাকে যদি আমরা কোনো ভোল্টেজ না দিই আর এন এর মধ্যে পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে এ ধরনের বায়াসিংকে আমরা কি বলবো? রিভার্স বায়াসিং। এটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স বায়াসিং। ঠিক, এখানে আমরা কোনো ভোল্টেজ দিইনি, এখানে আমরা পজিটিভ দিলাম, এখানে আমরা 0 ভোল্টেজ দিলাম সাপোজ। তার মানে এটা হচ্ছে এক ধরনের রিভার্স বায়াসিং। তার মানে আমাদের এই যে নর্মাল কন্ডিশনে যখন আমরা এমিটারটাকে ওপেন রেখে দিচ্ছি তখন আমাদের এই যে পিএন জাংশনটা তৈরি হচ্ছে এখানে, সেই পিএন জাংশনটা কি কন্ডিশনে আছে? রিভার্স বায়াসড কন্ডিশনে আছে, রিভার্স বায়াসড কন্ডিশনে আছে। ঠিক আছে, এবার হচ্ছে কি, তাহলে এমিটার কারেন্ট এবার কি বলছে দেখো, the voltage V1 between the emitter and B1 establishes a reverse bias on the PN junction and the emitter current is cut off. এটা তো স্বাভাবিক, যখন আমার কোনো জাংশন রিভার্স বায়াসে থাকে তো সেই জাংশনের মধ্যে তো আমরা কোনো কারেন্ট ফ্লো হতে দেখবো না। আমাদের যদি P আর N, আমরা যদি P এর দিকে পজিটিভ দিতাম, N এর দিকে 0 করতাম, তখন একটা কারেন্ট না হলে এদিক থেকে এদিকে ফ্লো হতো। কিন্তু যদি আমরা N এর দিকে পজিটিভ ভোল্টেজ দিই আর P এর দিকে কোনো ভোল্টেজ না দিই, তাহলে কি হবে? কোনো চার্জ ক্যারিয়ার তো এই জাংশন অতিক্রম করে একদিক থেকে অন্যদিকে যাবে না। তার মানে কি এখান দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না, এখান থেকে এদিকে কোনো কারেন্টের ফ্লো কিন্তু হবেই না যখন আমাদের এরকম। হ্যাঁ বলো। তাছাড়া তো এটা ওপেন সার্কিট আছে, তাছাড়া তো এটা ওপেন সার্কিটে তো কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না। হ্যাঁ, তাছাড়া এটা ওপেন সার্কিট, হ্যাঁ ওপেন সার্কিটও আছে। এবার সেটাও একটা ব্যাপার। ঠিক আছে, আমরা যদি এটাকে ধরো ভোল্টেজ এখানে ওপেন করেই রেখেছি, সেটাও ঠিক, কিন্তু ধরো আমরা এটাকে যদি শর্টও করে রাখতাম তাহলেই বা কি হতো? শর্ট করে রাখলেই বা কি হতো? তখনও কারেন্ট ফ্লো হতো? যদি আমরা এটাকে শর্টই করে রাখি রিভার্স তখন কি বায়াস হতো? হলে দেখো, যদি আমরা এটাকে শর্টও করে রাখি, ওপেন করে না রেখে, যদি আমরা ধরো এখানে এটাকে নো ভোল্টেজ, মানে ধরো আমরা এখানে এটাকে শর্ট করে রেখেছি, তো সেক্ষেত্রেই বা কি হতো? যদিও এটা মানে এটা প্র্যাকটিকেবল নয়, আমরা দুটো টার্মিনালকে এভাবে শর্ট করতে পারি না, বাট আমরা কি বলতে পারি, এখানে আমাদের 0 ভোল্টেজ আছে, নিচের এখানে 0, তার মানে এখানেও 0, কিন্তু এখানে পজিটিভ আছে, তার মানে তখনও রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস কন্ডিশনে কিন্তু এখান থেকে এই পি রিজিয়ন থেকে এন রিজিয়নের দিকে কোনো চার্জ ক্যারিয়ারের কন্ডাকশনটা হবে না, চার্জ ক্যারিয়ারের কন্ডাকশন প্রসেসটা কিন্তু সম্ভব হবে না, যেহেতু রিভার্স বায়াস আছে। ঠিক আছে, তো রিভার্স বায়াস কন্ডিশনে এখানে কিন্তু কোনো কারেন্টের ফ্লো আমার হবে না। যদিও একটা স্মল অ্যামাউন্ট অফ লিকেজ কারেন্ট কিন্তু মাইনরিটি ক্যারিয়ারের জন্য ফ্লো করবে। একটা মাইনরিটি ক্যারিয়ার যদি আমরা ধরি, ধরো এখানে আমরা কোনো ভোল্টেজ দিইনি, কিন্তু এখানে আমাদের তো পি এর মধ্যে অল্প পরিমাণে কি আছে? পি এর মধ্যে বেশি পরিমাণে আমাদের আছে হোলস, বেশি পরিমাণে আছে কি? হোলস আছে। পি রিজিয়নে বেশি পরিমাণে আমাদের হোলস আছে, কিন্তু অল্প পরিমাণে কি থাকে? ইলেকট্রনস থাকে, অল্প পরিমাণে ইলেকট্রনস থাকে। অনুরূপভাবে আমাদের এই যে উপরের যে এন রিজিয়নটা দেখতে পাচ্ছ, এখানেও কি আছে? মাইনরিটি
মেজরিটি হিসাবে আমাদের ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস আছে, কিন্তু মাইনরিটি হিসাবে কি আছে, কিছু পরিমাণ হোলসও আছে। মাইনরিটি হিসাবে কিছু হোল তো থাকে, আমরা জানি এন রিজিয়নের মধ্যে কিছু মাইনরিটি ক্যারিয়ার হিসাবে হোল থাকে, আর পি রিজিয়নের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে কিছু ইলেকট্রনস থাকে। তো যেহেতু আমরা এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, কোথায় ভোল্টেজ দিচ্ছি, এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এখানে কিছু তো হোল আছে, সেই হোলগুলো কি করবে, হোলগুলো চেষ্টা করবে এদিক থেকে এদিকে যাওয়ার, মানে এন রিজিয়ন থেকে ডিপ্লেশন হয়ে পি রিজিয়নের মধ্যে ঢোকার চেষ্টা করবে, কিছু পরিমাণ হোল এদিক থেকে এদিকে যাওয়ার চেষ্টা করবে। এই যে হোল, সেগুলো পজিটিভ ভোল্টেজ পাওয়ার জন্য পি রিজিয়নের দিকে ফ্লো করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই মাইনরিটি ক্যারিয়ার্স যেগুলো আছে, সেই মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিন্তু কিছু পরিমাণ আমাদের সামান্য লিকেজ কারেন্ট ফ্লো হবে, সামান্য পরিমাণে লিকেজ কারেন্ট কিন্তু ফ্লো হবে। কোথায় ফ্লো হবে না, ফ্রম দ্য B2 টু দ্য এমিটার ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা সামান্য লিকেজ কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেটা কোনো প্র্যাকটিক্যাল পারপাস আমাদের কাজে লাগবে না, আমাদের কোনো কাজে লাগবে না সেই লিকেজ কারেন্ট, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এবারে ধরো আমরা একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, কোথায় অ্যাপ্লাই করছি না, অ্যাপ্লাই টু দ্য এমিটার, then the PN junction will remain reverse biased so long as the input voltage is less than V1. Input voltage is less than V1. এখন কি হচ্ছে দেখো, এখন এই ছবিতে আমরা সাপোজ এরকম দেখাচ্ছি, আমরা এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই একটা কানেক্ট করে দিলাম, ঠিক আছে, এখানে একটা ভোল্টেজ সোর্সকে আমরা লাগিয়ে দিলাম। তো এরকম ধরো এর উপরের টার্মিনাল এটা হচ্ছে আমাদের V1 আর নিচের দিকটা সরি উপরের টার্মিনাল এটা হচ্ছে পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ। তো ধরো আমরা একটা ভোল্টেজ এমন ভোল্টেজ দিচ্ছি যেটা এই V1 ভোল্টেজের থেকে ছোট, মানে এটা কি, মানে হচ্ছে আমরা এন টার্মিনাল এদিকে V1 ভোল্টেজ দিয়ে রেখেছি, এখানে আমরা পজিটিভ V1 দিয়ে রেখেছি, আর এন টার্মিনালে একটা ভোল্টেজ সাপোজ আমি এটাকে Vx নাম দিচ্ছি, Vx অ্যাপ্লাই করছি। তো Vx এর মানটা কত না, Vx এর মানটা হচ্ছে লেস দ্যান V1। তাহলে কি হবে, Vx এর মানটা লেস দ্যান V1, তখন আমার এই যে আমার পিএন জাংশন সেটা ফরওয়ার্ড বায়াস হবে না রিভার্স বায়াস হবে, কি হবে বলো, if Vx লেস দ্যান V1 হয়, যদি আমরা এখানে যে ভোল্টেজটা দিচ্ছি তাও স্যার রিভার্স বায়াসই থাকবে, তাও এটা রিভার্স বায়াসই থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত আমার অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা আমরা করছি এমিটার আর বেসের মধ্যে বা বেস V1 এর মধ্যে, সেটা যদি আমার এই এমিটার আর এই আমার বেস V1 এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয়েছে V1 তার থেকে ছোট থাকছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি এই এমিটার এবং বেসের জাংশনটা বা এমিটার টার্মিনাল এবং এই এন রিজিয়ন এর মধ্যে যে জাংশন সেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনেই আছে। তার মানে তখনও কি হবে, এখান থেকে এই পি রিজিয়নটা তো আমরা জানি হেভিলি ডোপড আছে, হেভিলি ডোপড মানে এখানে অনেক হোলস আছে, ঠিক আছে, অনেক হোল আছে এরকম। এই হোলস গুলো কি করবে, হোলগুলো যেহেতু রিভার্স বায়াসে আছে এখান থেকে এদিকে আসতে পারবে না, ঠিক আছে, হোলগুলো এই পি থেকে এই এন এর দিকে আসতে কিন্তু পারবে না, কারণটা হচ্ছে এটাই যে এখানে হচ্ছে এটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে, ঠিক আছে, রিভার্স বায়াস কন্ডিশনে আছে। এবার যদি ইনপুট ভোল্টেজটা এই V1টাকে থেকে অতিক্রম করে যায়, মানে V1 এর থেকে যদি এক্সিড করে যায়, তখন কি হবে, তখন কিন্তু জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। এটা বুঝতেই পারছো, যখন এই অ্যাপ্লাই করা যে ভোল্টেজ এটা Vx আমরা অ্যাপ্লাই করেছি এখানে, এখন যদি Vxটা গ্রেটার দ্যান V1 হয়ে যায়, তখন আমি কি বলবো, Vx গ্রেটার দ্যান V1 হয়ে গেছে, তার মানে এখন P1 এর P এর দিকে বেশি ভোল্টেজ আছে, N এর দিকে কম ভোল্টেজ আছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসড হয়ে গেছে। আর ফরওয়ার্ড বায়াসড হলে কি হয়, P থেকে N এর দিকে চার্জ ক্যারিয়ার গুলো কন্ডাকশন হওয়া স্টার্ট করে, মানে এই হোলস গুলো P থেকে N এর দিকে আসতে স্টার্ট করে দেবে, এদিক থেকে এদিকে আসতে স্টার্ট করে দেবে, ঠিক আছে, এটা ঘটবে, এটা বুঝতে পারলে তো, P থেকে N এর দিকে হোলস গুলো তখন আসা স্টার্ট করে দেবে। এখন কি হচ্ছে, আন্ডার দিস কন্ডিশনস দ্য হোলস আর ইনজেক্টেড ফ্রম দ্য P material into the N type bar and these holes are repelled by the positive B2 terminal and they are attracted towards B1 terminal of the bar। এটাও বুঝতেই পারছো যে হোল যেগুলো আছে, হোল যেগুলো ছিল সেগুলো কি আছে, হোলগুলো তো এদিকেও যেতে পারতো, এদিকেও তো যেতে পারতো, এদিকে যাবে না, কেন যাবে না, কারণ এই টার্মিনালটা কি টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, আর এটা কি টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে পজিটিভ টার্মিনাল তো হোলকে বিকর্ষণ করবে, তার জন্য হোলগুলো উপরের দিকে যাবে না, উপরের দিকে আমরা যেটা এই দিকে দেখাচ্ছি এইদিকে কিন্তু হোলসগুলো যাবে না, হোলসগুলো যাবে কোন দিকে, নিচের দিকে, মানে B1 টার্মিনালের দিকে ছুটে আসবে, এইদিকে হোলসগুলো ছুটে আসবে, মানে স্যার হায়ার টু লোয়ার পটেনশিয়ালের দিকে। হ্যাঁ, মানে এইদিকে হোল মানে কি, হোল মানে হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, আর এই পজিটিভ টার্মিনাল মানে কি, সেটা মানে একটা পজিটিভ চার্জই ভাবতে পারো হোলটাকে,
হোল মানে হচ্ছে একটা পজিটিভ চার্জ। তো আমরা বুঝতেই পারছি যে পজিটিভ চার্জকে তো পজিটিভ চার্জ বিকর্ষণই করবে, তাই না? পজিটিভ চার্জকে তো পজিটিভ চার্জ বিকর্ষণই করবে, আকর্ষণ করবে কে? নেগেটিভ চার্জ। তার জন্য ও নিচের দিকে ছুটে আসবে, কারণ এই দিকটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত। এই যে ভিবিবি, তার নেগেটিভ টার্মিনালটা এখানে লাগানো আছে, ঠিক আছে? তার কারণে এই এই আমার যে হোলস গুলো, যেগুলো আমার পি টাইপ এমিটার রিজিয়ন, সেখান থেকে ছুটে এই বি1 এর দিকে চলে আসবে, ঠিক আছে? এবার হচ্ছে কি, এই যে অ্যাকুমুলেশন অফ দ্য হোল ইন দ্য এমিটার টু দ্য বি1 রিজিয়ন, ইট রেজাল্টস ইন ডিক্রিজ ইন দ্য রেজিস্ট্যান্স ইন দ্য সেকশন অফ দ্য বার। যত আমার এখানে চার্জ ক্যারিয়ার ছুটে আসছে, তার মানে কি, হোলগুলো তার কোথায় চলে যাচ্ছে? হোলগুলো আমার ছুটে এদিকে চলে যখন আসছে, তখন এখানে কি হচ্ছে, এখানে এমনিতে আমার চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রন ছিল, ফ্রি ইলেকট্রন অল্প পরিমাণে ছিল, কিন্তু আমরা জানি এখানে ডোপিং এর মাত্রাটা কম ছিল। কিন্তু যখন এই হোলস গুলো এদিক থেকে ওদিকে ছুটে চলে আসছে, তখন এখানে প্রচুর হোলও জমা হচ্ছে, এরকম প্রচুর হোলও জমা হয়ে যাচ্ছে এখানে এই বেস রিজিয়নের দিকে, বি1 রিজিয়নের দিকে প্রচুর পরিমাণে এরকম হোল জমা হয়ে যাচ্ছে। এবার এই হোল যখন জমা হয়ে যাচ্ছে, এরা কি করে? এরাও তো এক ধরনের চার্জ ক্যারিয়ার। এতক্ষণ পর্যন্ত না হয় চার্জ ক্যারিয়ার করার মতো বেশি ইলেকট্রন এখানে ছিল না, কিন্তু এখানে তো ডোপিং অনেক, ডোপিং অনেক মানে অনেক চার্জ ক্যারিয়ার এখানে জমায়েত হয়েছে এখন। তার মানে কি, এখানে চার্জ ক্যারিয়ারের সংখ্যাটা অনেক বেড়ে গেছে। চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেলে কি হবে? চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেড়ে গেলে কি হবে? রেজিস্ট্যান্সটা কমে যাবে। যে রেজিস্ট্যান্সটা এতক্ষণ অনেক বেশি ছিল, রেজিস্ট্যান্সটা কিসের জন্য বেশি ছিল? আমার যে এই দুটো টার্মিনাল বি2 আর বি1, এদের মধ্যে অনেক বেশি রেজিস্ট্যান্স ছিল। আমি আগে এক্সপ্লেন করেছি রেজিস্ট্যান্স বেশি থাকার কারণ কি ছিল। কারণটা হচ্ছে এখানে আমার এই এন রিজিয়নে আমাদের নর্মাল কন্ডিশনে চার্জ ক্যারিয়ার বিশেষ ছিল না, কারণ এখানে ডোপিংটা কম ছিল, তার জন্য এখানে কারেন্টের কম অ্যামাউন্ট ছিল এবং রেজিস্ট্যান্সটা অনেক হাই ছিল। কিন্তু এখন যখন এই আমরা এমিটার টার্মিনালে পজিটিভ ভোল্টেজ দিয়েছি, তখন এমিটার টার্মিনাল থেকে এই জাংশন অতিক্রম করে প্রচুর পরিমাণে হোল এই বি1 এর দিকে ছুটে এসছে। তার মানে এই বি1 রিজিয়ন থেকে শুরু করে এই এমিটার, এই অংশটুকুর মধ্যে প্রচুর পরিমাণে হোলের সংখ্যাধিক্য ঘটেছে। তার মানে কি, এখন এই এখানে প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার হয়ে গেছে। আর চার্জ ক্যারিয়ার হয়ে যাওয়া মানে আমরা জানি কি, রেজিস্ট্যান্সটা সেই সেকশনের কি হবে? কমে যাবে। যত চার্জ ক্যারিয়ার থাকবে কারেন্ট কন্ডাকশন বেড়ে যাবে। কারেন্ট কন্ডাকশন বেড়ে যাওয়া মানে কি, রেজিস্ট্যান্সটা কমে যাওয়া। রেজিস্ট্যান্সটা এখন কমে যাবে। তার ফলে কি হবে না, this result is that the internal voltage drop from the emitter to B1 is now decreased, and hence the emitter current IE increases. As more holes are injected, a condition of saturation will eventually be reached, and at this point the emitter current is limited by emitter power supply only, and now the device is in on condition. এই ব্যাপারটা বুঝো। দেখো, এখন এখানে প্রচুর পরিমাণে হোল জমা হয়ে গেছে, এই অংশে প্রচুর পরিমাণে হোল জমায়েত হয়ে গেছে। এবার হোল জমায়েত হয়ে যাওয়ার মানে কি, রেজিস্ট্যান্সটা কমে গেছে। এবার রেজিস্ট্যান্স যখন কমে গেছে, রেজিস্ট্যান্স কমে গেলে কি হয়? রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা ভোল্টেজ ড্রপ এই ভি1 এর কি রিলেশন জেনেছিলাম? ভি1 ইজিক্যাল টু আমার এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, আই গণিত আমাদের কি, আই গণিত আর, ঠিক আছে? তার মানে এখন আমার আরটা কমে গেছে, রেজিস্ট্যান্সটা আমার কমে গেছে, কারণ প্রচুর পরিমাণে এখানে হোল তৈরি হয়ে গেছে। আর যখন কমে গেছে, আই ইন্টু আর, এই যে ড্রপটা, এটার মানও কমে গেছে, এটার মানও কমে গেছে। তার মানে কি, ভি1 এর আগে যা ভ্যালু ছিল, ভি1 এর ভ্যালু তার থেকে কি হবে? ভি1 এর ভ্যালু তার থেকে কমে যাবে। বুঝে গেলে? মানে যখনই আমরা ভিএক্স, মানে যেটা আমরা এমিটার টার্মিনালে অ্যাপ্লাই করছি, এই ভোল্টেজটা যেই আমার এই ভি1 এর থেকে বেশি হয়ে গেল, অমনি কি হলো, ভি1 থেকে বেশি হওয়ার ফলেই এখান থেকে এমিটার রিজিয়ন থেকে যে চার্জ ক্যারিয়ার অর্থাৎ হোলস গুলো আমার এই বি1 এর দিকে ছুটে আসা স্টার্ট করলো, এবং যেই ছুটে আসা স্টার্ট করলো, এই অংশের আমার রেজিস্ট্যান্স কমে গেল। রেজিস্ট্যান্স কমে যাওয়ার ফলে এই যে ভোল্টেজ ড্রপ যেটা আমার আগে ছিল, অর্থাৎ এমিটার টু দিস টার্মিনাল বি1, এটুকুর মধ্যে যা ভোল্টেজ ড্রপ আগে ছিল, এখন তার থেকে কমে গেল। তাহলে এই অবস্থায় যদি আমরা ভিএক্স কে নাও আর বাড়াই, একবার যা বাড়িয়ে রেখেছি, সেই অবস্থায় আমরা যদি ভিএক্স কে আর নাও বাড়াই, তাহলে কি হবে? রেজিস্ট্যান্স, মানে এখানে ভি1টা তো কমে গেছে, তার মানে ভি1 যদি কমতে থাকে, এদের মধ্যেকার ভোল্টেজ ড্রপ মানে ডিফারেন্সটা আরো বেড়ে গেছে। কিন্তু ডিফারেন্স যদি বেড়ে যায়, তাহলে আরো বেশি পরিমাণে হোলস এখান থেকে ওদিকে চলে যাবে, আরো বেশি পরিমাণে হোল এখান থেকে এখানে চলে আসবে। তার ফলে কি হবে? আরো রেজিস্ট্যান্স কমবে, তাই না? একবার রেজিস্ট্যান্স যদি ভি1, মানে রেজিস্ট্যান্সটা প্রথমে কমলো, রেজিস্ট্যান্স কমার জন্য এই ভোল্টেজ ড্রপ ভি1টা কমে গেল, আর ভি1 ড্রপটা কমার ফলে কি হলো,
ভিএক্স মাইনাস ভি1 এই যে ডিফারেন্সটা এটা আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে কি হলো, এখান থেকে আরো বেশি পরিমাণে হোল ভি1 এর দিকে ছুটে এলো, তার ফলে আরো বেশি পরিমাণে এখানে চার্জ ক্যারিয়ার তৈরি হলো। আরো বেশি চার্জ ক্যারিয়ার তৈরি হলো মানে কি, আরো রেজিস্ট্যান্স কমে গেল। আরো রেজিস্ট্যান্স কমে গেল মানে কি, ভি1টা আরো কমে গেল। ভি1টা আরো কমে গেলে আবার এখান থেকে আরো বেশি পরিমাণে হোল ইনজেক্টেড হলো। তার মানে এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। একবার যখন আমার এটা ভিএক্সটা মানে অ্যাপ্লাইড ভোল্টেজটা এই ভি1 এর থেকে বেশি হয়ে গেছে, তারপর থেকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি ভোল্টেজটা এই ভি1টা আমাদের কমতে থাকছে এবং আমাদের কারেন্টের অ্যামাউন্টটা কিন্তু বাড়তে থাকছে। ঠিক আছে, কন্ডাকশনটা আরো বাড়তে থাকছে। স্যার ঠিক এই আছে, অবস্থায় ভিবিটা স্যার ভিবিটা ফিক্স থাকবে তো? হ্যাঁ ভিভিটা ফিক্সড থাকবে। ভিভিটা কিন্তু ফিক্সড, এটাকে আমরা কিছু চেঞ্জ করবো না। ঠিক আছে, কারণ এই জাংশন যেটা আছে ভিভিটাকে ফিক্সড রাখলেও কিন্তু আমাদের এইটুকুর মধ্যে ড্রপটা কমে যাবে, এইটুকুর মধ্যে সেই ড্রপটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তখন আমার ডিভাইসটা কিন্তু অন হয়ে গেল এবং কারেন্টটা কিউমুলেটিভলি মানে আমাদের কিন্তু ক্রমশ বাড়তেই থাকবে, কারেন্টটা কিন্তু বাড়তেই থাকবে। এবং যখন এই ঘটনাটা ঘটবে তখন আমরা বলবো যে আমার এই ডিভাইসটা অন হয়েছে, এতক্ষণ কিন্তু অফ ছিল। তার মানে ডিভাইস অন হওয়ার শর্তটা কি হলো, ডিভাইস অন হওয়ার এটাই শর্ত, আমার অ্যাপ্লাইড ভোল্টেজ টু দ্য বেস্ট এমিটার টার্মিনাল দ্যাট শুড বি গ্রেটার দ্যান দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস এমিটার টার্মিনাল টু দ্য বেস টার্মিনাল ভি1। এইটুকুর মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ ভি1 তার থেকে যদি আমরা এমিটার টার্মিনালে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি, তখনই আমার ডিভাইসটা অন হয়ে যাবে। ঠিক আছে, তখনই আমরা বলবো আমাদের এই ডিভাইসটি অন হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা নেগেটিভ পালস অ্যাপ্লাই করি তখন কি হবে, আমরা এটাকে অফ করতে চাই। এখন অফ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাদেরকে তখন এখানে নেগেটিভ একটা ভোল্টেজ অ্যাপ্লাই ভিএক্স এর করতে হবে। মানটা কমিয়ে দেবো স্যার। ভিএক্স এর মানটাকে কমালেও কিন্তু আর হবে না, কারণ এটা তো ক্রমশ কমতেই থাকছে না, এটা এত কমে যাবে, তখন আমাকে এখানে নেগেটিভ করে দিতে হবে, মানে আমরা এই পোলারিটিটাই পাল্টে দেবো। ঠিক আছে, এই পোলারিটিটাই আমরা পাল্টে দেবো। আমরা যদি নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিই, মানে এদিকে নেগেটিভ দিয়ে দিলাম, ধরো এদিকে পজিটিভ দিয়ে দিলাম, যতই হোক এটা তো আর নেগেটিভ হবে না, এই ড্রপটা পজিটিভ, খুব স্মল হলেও পজিটিভ থাকবে। কিন্তু আমরা এখানে নেগেটিভ একটা পালস যদি দিয়ে দিই তখন এখানে নেগেটিভ হয়ে গেল, মানে এইখানে এটা এটা নেগেটিভ, এদিকে আমার পজিটিভ, স্মল অ্যামাউন্ট হলেও পজিটিভ, তখন আবার এই পিএন জাংশনটা রিভার্স বায়াসড হবে এবং তখন আবার ডিভাইসটা অফ করা যাবে। ঠিক আছে, তখন আবার আমরা ডিভাইসটাকে অফ করতে পারবো। তার মানে ইফ নেগেটিভ পালস ইজ অ্যাপ্লাইড টু দ্য এমিটার টার্মিনাল, দেন the PN junction is again reverse biased and the emitter current is cut off। ঠিক আছে, এমিটার কারেন্টটা বন্ধ হয়ে যাবে এবং তখন আমরা বলতে পারি ডিভাইসটা অফ স্টেটে চলে গেছে। ঠিক আছে, তো এই আমরা বেসিক ওয়ার্কিং এর প্রিন্সিপালটা বা অপারেশনটা দেখলাম। নেক্সট আচ্ছা, যেটা আমরা, কারেন্টটা কতটা পর্যন্ত বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত ভি1টা জিরো না হবে? হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মানে ভি1টা খুব স্মল, মানে একদমই স্মল হয়ে যাবে, যতটা মিনিমাম হতে পারে এখানে। ঠিক আছে, একটা না খুব একটা, মানে একটা কিন্তু স্যাচুরেশন পয়েন্ট আছে, এরকম নয় যে তোমার জিরো হয়ে যাবে, মানে একটা স্যাচুরেশন লিমিট আছে। ঠিক আছে, দেখো এখানে লেখাও আছে দ্য কারেন্ট উইল ইনক্রিজ আপ টু আ সার্টেন পয়েন্ট আনটিল দ্য স্যাচুরেশন ইজ রিচড। ঠিক আছে, আমরা গ্রাফটা পরের দিন দেখবো। ঠিক আছে, কন্ডিশন অফ স্যাচুরেশন উইল ইভেন্চুয়ালি বি রিচড, মানে একটা সময় কি হবে না, আমাদের এই যে জাংশনটা আছে না, এই যে অংশটা, মানে জাংশন বলছি না, মানে আমাদের যে এন টাইপ যে অংশটা সিলিকনের বার যেটা আছে, এখানে তো ক্রমশ হোলের সংখ্যাধিক্য বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে একটা সময় কি হবে, এটা সম্পৃক্ত হয়ে যাবে, মানে আর এখানে হোল বাড়তে পারবে না। ঠিক আছে, আর হোল বাড়বে না, এরকম একটা কন্ডিশনে এটা চলে যাবে, সেটাকে আমরা বলবো স্যাচুরেশন কন্ডিশন। তো আপ টু দ্যাট স্যাচুরেশন কন্ডিশন পর্যন্ত কিন্তু আমাদের প্রসেসটা ঘটবে, কিন্তু তারপরে আর হবে না। তো একদমই জিরো এটা হবে না, আপ টু দ্য স্যাচুরেশন পর্যন্ত আমাদের কারেন্টটা বাড়বে, তারপরে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবং কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল ভি1টাও তখন কনস্ট্যান্টই হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের ছিল কি অপারেশন অফ দ্য ইউনি জাংশন ট্রানজিস্টার, এই পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব একটা ইউনি জাংশন ট্রানজিস্টারের ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম হয় এবং তার যে ভোল্টেজ ভার্সাস যে কারেন্ট ক্যারেক্টারিস্টিক সেগুলো কিরকম হয়, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, ক্লাসে যারা ছিলে তারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো আজকে যেটা বলা হলো? কারো কোনো ডাউট আছে ইউনি জাংশন ট্রানজিস্টার সংক্রান্ত, কারো কোনো ডাউট আছে আজকে যে পর্যন্ত পড়ানো হয়েছে?
না স্যার, এখনো পর্যন্ত কোনো ডাউট নেই। ঠিক আছে। না স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে।